প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করছি আল্লাহর রহমতে তোমরা ভালোই রয়েছো। আমরাও আল্লাহর অশেষ কৃপায় ভালো আছি। আজকে তোমাদের সাথে আমি ইংরেজি দ্বিতীয় পত্র আলোচনা করব, নবম শ্রেণীর। আজকের যে টপিকসটি আমি আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে টাগ কোশ্চেন। টাগ কোশ্চেন খুব সহজ একটি টপিক। আমরা খুব সহজেই 5টি নম্বর এই টাগ কোশ্চেন থেকে খুব সহজেই আমরা নিতে পারি। তো চলো আমরা প্রথমেই জেনে আসি যে আসলে টাগ কোশ্চেন কী। টাগ একটি শব্দ, আর একটা হচ্ছে কোশ্চেন। খেয়াল করো, টাগ শব্দের অর্থ হচ্ছে জুড়ে জুড়ে দেওয়া, আর কোশ্চেন শব্দের অর্থ হচ্ছে প্রশ্ন। ট্যাগ শব্দের অর্থ হচ্ছে জুড়ে দেয়া, আর কোশ্চেন শব্দের অর্থ হচ্ছে প্রশ্ন। তাহলে আমার পুরো শব্দটা কি হয় দেখো। পুরো শব্দটা হচ্ছে জুড়ে দেয়া প্রশ্ন। পুরো শব্দটা হচ্ছে জুড়ে দেয়া প্রশ্ন। তো আমরা যে আসলে একটি বাক্যে বা একটি সেন্টেন্সের শেষে সংক্ষিপ্ত আকারে একটি প্রশ্ন দেখতে পাই, যে সেটা ছোট একটু শব্দ জুড়ে দেওয়া হয়, সেটাকে সাধারণত ট্যাগ কোশ্চেন বলে। তো আমরা টাগ কোশ্চেন করতে গেলে অবশ্যই আমাদের এই অপারেটরগুলোর দিকে খেয়াল রাখতে হবে, যে এই অপারেটরগুলো হচ্ছে অ্যাম নট, এর নেগেটিভ করতে গেলে হবে আরেন্ট, ইজ নট, ইজেন্ট, আর নট, আরেন্ট, ওয়াজ নট, ওয়াজেন্ট, ওয়ার নট, ওয়ারেন্ট। এরকম আমার এই যে মোট 24টা অপারেটর দেওয়া রয়েছে, এই অপারেটরগুলো দিয়ে সাধারণত আমরা টাগ কোশ্চেন করতে পারি। তো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, যদি এটি অ্যাফার্মেটিভ থাকে আমাদের অবশ্যই নেগেটিভ হবে, যদি নেগেটিভ থাকে আমাদের অবশ্যই অ্যাফার্মেটিভ হবে। আমরা একটি খেয়াল করে দেখি, একটি বাক্য, হি ইজ এ লায়ার। প্রিয় শিক্ষার্থী, তোমরা খেয়াল করেছো বাক্যটা হচ্ছে হি ইজ আ লায়ার। এটির পর একটি কমা থাকে টাগ কোশ্চেনে। সাধারণত আমরা বাক্যটি খেয়াল করে দেখতে পারি যে এখানে একটি অপারেটর রয়েছে, সেই অপারেটরটি হচ্ছে ইজ। ইজ একটি অপারেটর রয়েছে, ইজের ইজটির নেগেটিভ কি হয়? ইজেন্ট। তো এই যে অপারেটর দিয়ে সাধারণত আমরা টাগ কোশ্চেন করি। প্রথমে আমরা অপারেটরটা নিব, যেহেতু এটা অ্যাফার্মেটিভ আছে আমাকে নেগেটিভ করতে হবে, তাহলে ইজেন্ট। তারপর আমি প্রোনাউনটি নিব, তাহলে কি হলো? ইজেন্ট হি। আবার যদি থাকে হি ইজ নট আ লায়ার, এরপর একটি কমা থাকবে। তাহলে আমরা খেয়াল করতে পারি এখানে কিন্তু অপারেটর রয়েছে একটি, সেটি হচ্ছে ইজ, কিন্তু ইজের পরে কিন্তু নট রয়েছে। তার মানে কি? সেন্টেন্সটি আমার নেগেটিভে রয়েছে। যদি নেগেটিভে থাকে তাহলে নেগেটিভে থাকলে অবশ্যই আমার এই ফর্মুলা এটি খেয়াল করতে হবে, নেগেটিভে থাকলে অবশ্যই আমার এটি অ্যাফার্মেটিভ করতে হবে। তা আমার যেহেতু অপারেটরটি রয়েছে ইজ, আমি ইজটি নিব, এর সাথে আমি নট যুক্ত করব না, আমি সাবজেক্টটি নিব হি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের অবশ্যই খেয়াল করতে হবে যে আমার এই সাবজেক্টটা, প্রত্যেকটি সাবজেক্টের প্রোনাউনটি বসবে। সাবজেক্ট যদি ব্যক্তিবাচক হয় সে ব্যক্তিবাচক প্রোনাউন বসবে, সাবজেক্টটি যদি বস্তুবাচক হয় সে বস্তুবাচক প্রোনাউনটি বসবে। যেমন আমরা মনে করি রহিম ইজ আ গুড বয়, রহিম ইজ আ গুড বয়। এখানে কিন্তু আমরা খেয়াল করতে পারি যে ইজ কিন্তু একটি অপারেটর। তাহলে আমরা ইজটা নিব, ইজের সাথে সংক্ষিপ্ত আকারে নট যুক্ত করব। রহিমের প্রোনাউন হচ্ছে হি, রহিমের প্রোনাউন হচ্ছে হি।
তার মানে আমি এখানে হি বসাবো। যদি এখানে রহিম না থেকে যদি থাকতো রাহিমা, তখন তার প্রোনাউন হতো শি। যদি হয় বস্তুবাচক যদি কোনো সাবজেক্ট থাকে, সে বস্তুবাচক সাবজেক্টগুলো আমরা সাধারণত আমরা প্রোনাউন হিসেবে ইট ধরে নেব। এবং যদি থাকে ইতর প্রাণীবাচক যদি কোনো শব্দ থাকে, সেই ইতর প্রাণীবাচক শব্দগুলো আমরা সাবজেক্ট ইট ধরে নিব। তবে হ্যাঁ, আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে সেই ইতর প্রাণীবাচক শব্দগুলো আমার বহুবচন কিনা। যদি সে বহুবচন হয়, অনেকগুলো বোঝায়, তাহলে আমার সাবজেক্ট তার প্রোনাউন হিসেবে আমরা দিয়ে নিতে পারি। যেমন কাউ, কাউয়ের প্রোনাউন হিসেবে আমি লিখব ইট। যদি লেখা থাকে কাউস, তখন এর প্রোনাউন হিসেবে আমি লিখব দে। এগুলো আমার অবশ্যই খেয়াল করতে হবে। তাহলে আমরা অবশ্যই যে এই অপারেটরগুলো দিয়ে যদি কোনো টাক্কশীল থাকে, আমরা সেটা অবশ্যই করতে পারবো। হ্যাঁ, তবে যদি এই অপারেটরগুলো দিয়ে যদি টাক্কশীল না থাকে, তাহলে আমাদের অবশ্যই বিকল্প চিন্তা করতে হবে। সেটা কি? যদি আমার এই অপারেটরগুলো যদি না থাকে, তাহলে আমাকে ডু, ডিড, ডাস আনতে হবে। একটু খেয়াল করো, যদি এই অপারেটরগুলো না থাকে, তাহলে আমার ডু, ডিড, ডাস, ডু, ডিড, ডাস এই শব্দ তিনটি এনে আমাকে টাক্কশীল করতে হবে। তাহলে আমার প্রশ্নটা হচ্ছে যে আমি ডু আনবো কখন, ডিড আনবো কখন, ডাজ আনবো কখন? যদি ভার্বটি, মেইন ভার্বটি, অবশ্যই মেইন ভার্বটি যদি প্রেজেন্ট ফর্ম হয়, মানে ভার্ব ওয়ান হয়, তাহলে আমি ডু আনবো। যদি মেইন ভার্বটি যদি ভার্ব টু হয়, মানে পাস্ট ফর্ম হয়, তাহলে আমি ডিড আনবো। যদি মেইন ভার্বের সাথে যদি এস বা ইয়ে যুক্ত থাকে, তাহলে আমি ডাজ আনবো। অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। যেমন আমি একটু উদাহরণ দিতে পারি, আই প্লে ফুটবল, আই প্লে ফুটবল। দেখো, বাক্যটির মধ্যে সাবজেক্ট আই, ভার্ব হচ্ছে পেলে, অবজেক্ট হচ্ছে ফুটবল। এখানে কিন্তু আমার 24টি অপারেটর নেই। তাহলে 24টি অপারেটর যেহেতু নেই, অবশ্যই আমার ভার্বের দিকে খেয়াল করতে হবে, মূল ভার্বের দিকে, সে কোন ফর্মে রয়েছে। যদি সে ভার্ব ওয়ানে থাকে, তাহলে ডু আনবো। যদি ভার্ব টুতে থাকে, তাহলে ডিড আনবো। যদি ভার্বের সাথে এস বা এর যুক্ত থাকে, তাহলে আমি অবশ্যই ডাজ আনবো। তাহলে এই পেলে ভার্বটি কিন্তু প্রেজেন্ট ফর্মে রয়েছে। যদি প্রেজেন্ট ফর্মে রয়েছে, তাহলে অবশ্যই আমি ডু আনবো। তা ডু আনবো, অবশ্যই এই বাক্যটি অ্যাফার্মেটিভে রয়েছে, তার মানে আমাকে নেগেটিভ করতে হবে। তা ডোন্ট, তারপর সাবজেক্ট হচ্ছে আই। যদি বাক্যটি যদি এরকম থাকে, আই প্লে ফুটবল, এই ভার্বটি কিন্তু আমার পাস্ট ফর্মে রয়েছে। আমার খেয়াল করতে হবে সাবজেক্টের দিকে। সাবজেক্ট হচ্ছে আই, তারপরেই কিন্তু আমার ভার্বটি রয়েছে। ভার্বটি কিন্তু পাস্ট ফর্মে রয়েছে, যেহেতু শেষে ইডি যুক্ত রয়েছে। তাহলে যদি পাস্ট ফর্মে থাকে, তাহলে পাস্ট ফর্মে থাকলে আমার নিয়ম অনুযায়ী আমার আনতে হবে ডিড। তাই আমি ডিড আনলাম। নেগেটিভ করতে হবে যদি অ্যাফার্মেটিভ রয়েছে, সাবজেক্ট হচ্ছে আই। যদি থাকে হি প্লেস ফুটবল। দেখো, এখন কিন্তু এখানে কিন্তু 24টা অপারেটর একটিও নেই। তাহলে আমার ভার্বের দিকে খেয়াল করতে হবে, ভার্বটি কোন অবস্থায় রয়েছে। ভার্বটি অবশ্যই প্রেজেন্ট ফর্মে, তবে ভার্বের সাথে কিন্তু এস বা ইয়ে যুক্ত রয়েছে। ভার্বটির শেষে কিন্তু ইয়ে যুক্ত রয়েছে। তাহলে আমার এই নিয়ম অনুযায়ী যদি ভার্বের সাথে এস বা ইয়ে যদি যুক্ত থাকে, তাহলে আমার অবশ্যই ডাস আনতে হবে। তাই আমি ডাস নিয়ে নিলাম। ভার্বটি অ্যাফার্মেটিভ, সেজন্য আমার নেগেটিভ করতে হবে। তার সাবজেক্ট হচ্ছে এ। প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই তোমরা বুঝতে পেরেছ। তবে কিছু কিছু অপারেটর কিন্তু কখনো কখনো কিন্তু মেইন ভার্ব হিসাবে কাজ করে, এটি কিন্তু আমাদের খেয়াল করতে হবে। যেমন আই নিড আ পেন। এখন দেখো, এখানে কিন্তু এই যে নিড শব্দটি, এটি কিন্তু অবশ্যই মেইন ভার্ব হিসেবে কাজ করেছে, কিন্তু এটি কিন্তু একটা অপারেটর এবং অক্সিলিয়ারি ভার্ব। কিন্তু যদি সেই মেইন ভার্ব হিসেবে বসে, তাহলে কিন্তু আমার ডু আনতে হবে এখন। তবে হ্যাঁ, একটা প্রশ্ন আমাদের থাকতেই পারে যে মেইন ভার্ব হিসেবে কখন বসে, কখন সে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে বসে। এই নিডের পরে যদি আরেকটি ভার্ব থাকতো, মূল ভার্ব থাকতো নিডের পরে, তখন আমি মনে করতাম সে অক্সিলিয়ারি ভার্বে রয়েছে।
এখন যেহেতু নিডের পরে কোনো মূল ভার্ব নেই, তার মানে এখন নিড সে মেইন ভার্বের কাজ করতেছে। তাহলে যদি সে মেইন ভার্বের কাজ করে, ভার্বটি প্রেজেন্ট ফর্ম রয়েছে, আমার এখানে কিন্তু ডোন্ট আনতে হবে, তারপর সাবজেক্ট আই। যদি আমি এখানে যদি নিড নট করি তাহলে কিন্তু আমার বাক্যটি হচ্ছে না, তাহলে আমারটা কোশ্চেন করা হচ্ছে না। যাক, আমরা অবশ্যই এ পর্যন্ত আমরা আশা করছি যে খুব সুন্দরভাবে আমরা বুঝতে পেরেছি। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে হচ্ছে কিছু কিছু প্রোনাউন আছে যেগুলো আমরা আলোচনা করব। সেটা হচ্ছে যেমন আমরা সবাই জানি এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামন, এনিবডি, এনিওয়ান, নোবডি, নো ওয়ান, নেইদার, নান, এটসেট্রা। এই ধরনের কিছু প্রোনাউন রয়েছে। এই প্রোনাউনগুলো কিন্তু সব প্রোনাউনগুলো কিন্তু প্লুরাল। সব প্রোনাউনগুলো কি প্লুরাল, মানে এই প্রোনাউনগুলো যদি থাকলে সাবজেক্ট অবশ্যই আবার দে বসাতে হবে, অবশ্যই সাবজেক্ট দিয়ে বসাতে হবে। যেমন এভরিবডি লাইকস আ খেলোয়াড়। হ্যাঁ, অবশ্যই আমরা এই প্রোনাউনগুলো যদি থাকে অবশ্যই আমরা দে বসাবো। তবে হ্যাঁ, আমাদের শর্ত কিন্তু একটি অবশ্যই বেঁধে দেওয়া রয়েছে, সেটি হচ্ছে যদি দে আমরা বসাই, দে প্রোনাউনের পূর্বে কিন্তু কখনই আমরা ডাজ ব্যবহার করতে পারবো না, এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে এই লাইকস ভার্বটা কিন্তু এসবিএস যুক্ত আছে। আগে আমরা এভরিবডির জন্য সাবজেক্টটি আমরা সাবজেক্ট হিসেবে আমরা দে নিলাম, তারপর কোশ্চেন চিহ্ন। এখন আমরা জানি যে দে পূর্বে ডাজ বসবে না, কিন্তু নিয়ম অনুযায়ী কিন্তু এখানে কিন্তু ভার্বের শেষে এসবিএস যুক্ত আছে, তার মানে ডাজ আসে, কিন্তু আমরা অবশ্যই দে পূর্বে ডাজ বসাবো না, আমরা বসাবো কি ডু। তারপরে বাক্যটা নেগেটিভ করে দেবো ডোন্ট। গেল এটা। তাহলে আমাদের কি কিন্তু প্রোনাউনগুলো কি খেয়াল করতে হবে, কি এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামন, এনিবডি, এনিওয়ান, নোবডি, নো ওয়ান, মানে বডি প্রোনাউনটা শেষে বডি থাকবে, অন থাকে সাধারণত। তা গেল, এটি আমরা অবশ্যই বুঝতে পেরেছি আশা করছি। তারপরে আমরা আরেকটি প্রোনাউন সম্পর্কে আলোচনা করব, সেটা হচ্ছে এভরিথিং, সামথিং, এনিথিং, নাথিং। এই যে প্রোনাউন রয়েছে, এই প্রোনাউনগুলো সাধারণত এগুলোর পরে সাধারণত এই প্রোনাউনগুলো যদি থাকে তাহলে আমরা সাবজেক্ট হিসেবে ইড ব্যবহার করতে পারি। যদি আমি লিখি এনিথিং, এনিথিং উইল ডু। দেখো, এখন কিন্তু এখানে কিন্তু আমার একটি অপারেটর 24টার ভিতরে একটি অপারেটর রয়েছে, সেটি হচ্ছে উইল। তা উইল যদি থাকে এর সংক্ষিপ্ত নেগেটিভ হচ্ছে ওন্ট। তারপরে এই এনিথিং এর জন্য আমি সাবজেক্টটি প্রোনাউন সাবজেক্টটি আমি বসাবো ইট, তাহলে কি হচ্ছে ওন্ট ইট। প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই আমরা আশা করছি এটিও সবাই বুঝতে পেরেছি। তাহলে এরপরে হচ্ছে বাক্যটি যদি ইম্পারেটিভ হয়, যদি বাক্যটি ইম্পারেটিভ হয়, তাহলে ইম্পারেটিভ যদি হয় বাক্যটি, তাহলে আমরা অবশ্যই আমরা কি বসাতে পারি, উইলিও বসাতে পারি, উইলিও বসাতে পারি। তারপর আমরা ওন্টিও বসাতে পারি, উডিও বসাতে পারি, শুডিও বসাতে পারি। তবে হ্যাঁ, ইম্পারেটিভ সেন্টেন্স যদি থাকে এখানে আমার নেগেটিভ করতে হবে বা অ্যাফার্মেটিভ নেগেটিভ করতে হবে, এরকম কোনো শর্ত প্রযোজ্য নয়। আমরা বসালেই যে কোনো একটি বসাতে পারবো। তা আমাদের প্রথমে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স আমাদের অবশ্যই চিনতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্স কি আদেশ, উপদেশ, অনুরোধ, প্রার্থনা, আদেশ, উপদেশ, অনুরোধ বোঝায়। তবে ইম্পারেটিভ সেন্টেন্সটা সাধারণত আমরা গঠনগত দিক থেকে আমরা বলতে পারি যে বাক্যটিতে সাধারণত সাবজেক্টটি উজ্জ্ব থাকে। এই সাবজেক্টটি সাধারণত উজ্জ্ব থাকে। যেমন গিভ মি আ পেন, আমাকে একটি কলম দাও। দেখো, তাহলে এখানে কিন্তু শুরু হয়েছে, বাক্যটি শুরু হয়েছে কিন্তু মূল ভার্ব দিয়ে, এখানে কিন্তু সাবজেক্ট নেই। যদি সাবজেক্ট যেহেতু নেই, সেহেতু আমার এটি অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে আমি উইলিও দিয়ে করতে পারবো, উডিও দিয়ে করতে পারবো, শুডিও দিয়ে করতে পারবো, ওন্টিও দিয়ে করতে পারবো, যে কোনোভাবে আমরা করতে পারবো। এটা গেলে আমার এটা। তাহলে যদি ইম্পারেটিভ সেন্টেন্সটাও সাধারণত আমরা বুঝতে পেরেছি। এরপরে হচ্ছে কিছু কিছু বাক্য
ইম্পারেটিভ সেন্টেন্স হলেও আমরা অন টু বসাতে পারি না। যেমন যদি বাক্যটি শুরু হয় লেটস, লেটাস, লেটস শব্দ দিয়ে যদি বাক্যটি শুরু হয়, এটাও একটি ইম্পারেটিভ বাক্য, ইম্পারেটিভ সেন্টেন্স। তবে সেক্ষেত্রে আমরা যদি দেখি যে লেটস শব্দটি রয়েছে, লেটাস রয়েছে, তাহলে আমরা অবশ্যই শ্যাল উই বসাতে পারি, আমরা অবশ্যই শ্যাল উই বসাতে পারি। এটি আমরা ধরাবাঁধা নিয়ম হিসেবে সাধারণতভাবে আমরা করে থাকি। যদি থাকে, হ্যাঁ, তবে ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু লেট আস বা লেটস শব্দ ছাড়া কিন্তু অন্য কোনো অবজেক্ট লেটের পরে থাকতে পারে। তবে সেটা যদি থাকে, যেমন যদি থাকে লেট মি গো, লেট মি গো, তাহলে লেটের পরে যদি মি আসে, এটি কিন্তু লেটস বা লেটাস না। তাহলে যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা করতে পারবো, আমরা এই লেটের জন্য সাধারণত আমরা শ্যাল বসাতে পারি, এই মির সাবজেক্টটা আমরা আই বসাতে পারি। অথবা আমরা ওই যে ইম্পারেটিভ সেন্টেন্সের যে নিয়ম, ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়মটা হচ্ছে আমরা ওই যে উইল ইউ বসাতেও পারি। আবার যদি থাকতো লেটাস গো আউট, লেটাস গো আউট, এই যে লেটাস আছে, তাহলে আমরা এই নিয়মে চলে যাব, লেটাস থাকলে শ্যাল উই, লেটাস থাকলে শ্যাল উই। তো শিক্ষার্থীরা, আশা করছি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এরপরে কিছু কিছু বাক্যে সাধারণত কিছু শব্দ থাকে, নাবোধক শব্দ, সেগুলো একবার আলোচনা করে দিচ্ছি। সেটা হচ্ছে হার্ডলি, স্কোয়ার্সলি, সেলডম, নেভার, ফিউ, এটসেট্রা। এই শব্দগুলো যদি সাধারণত বাক্যের মধ্যে থাকে, তাহলে আমরা সংক্ষিপ্ত আকারে নট যুক্ত করব না, কারণ ওগুলো নাবোধক শব্দ হিসেবে থাকে। যেমন হি কামস, হি সেলডম কামস হিয়ার। দেখো, বাক্যটি শুরু হয়েছে হি সেলডম কামস হিয়ার। এই সেলডম শব্দটি কিন্তু নাবোধক শব্দ। যদিও সে নাবোধক শব্দ, সেক্ষেত্রে আমরা অবশ্যই নটযুক্ত করতে পারবো না, যেহেতু বাক্যটি কিন্তু এখন নাবোধক বাক্য। সেক্ষেত্রে আমরা এই যে ভার্বের সাথে এস বেস যুক্ত রয়েছে, আমরা ডাজ নিব, প্রোনাউন হিসেবে আমরা নিব। এভাবে আমরা সাধারণত ট্যাগ কোশ্চেন করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ট্যাগ কোশ্চেন সম্পূর্ণ আলোচনা করলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, এবং এতক্ষণ আমার সাথে ক্লাস করার জন্য তোমাদেরকে আন্তরিক অভিনন্দন। এবং তোমরা বাসায় বসে এগুলো ভালো করে অনুশীলন করবে। ভালো করে অনুশীলন করলে আশা করি তোমরা ভালো ফলাফল করতে পারবে। এই প্রত্যাশা আজকের মতো বিদায়। আশা করছি সবাই ভালো থাকবে, সবাই ঘরে থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।